আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ২০১৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে একটি ঐতিহাসিক ১০ বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিটি ২০১৯ অর্থবছর থেকে শুরু হয়ে ২০২৮ সালের অর্থবছর পর্যন্ত কার্যকর থাকবে। ইউনি ১০ বছরের ইসরায়েলের সঙ্গে স্ট্র্যাটেজিক চুক্তিতে প্রতি বছর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $৩.৮ বিলিয়ন সামরিকভাবে অর্থায়ন করবে বা অনুদান দেবে, যেটা মোট পরিমাণ $৩৮ বিলিয়ন। দেখুন, $৩.৮ বিলিয়ন প্রতি বছর ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেটি দেয়, যে অর্থটা দেয়, এর মধ্যে $৩.৩ বিলিয়ন যুক্তরাষ্ট্র শুধুমাত্র ইসরায়েলকে এই হিসাবেই দেয়, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয় করার জন্য। যুদ্ধ বিমান, বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম $৩.৩ বিলিয়ন যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল ক্রয় করতে পারবে। এর জন্য ইসরায়েলের কোনো মূল্য পরিশোধ করতে হবে না। বাকি $৫০০ মিলিয়ন প্রতি বছর ইসরায়েলকে যুক্তরাষ্ট্র দেয় তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে আধুনিকায়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য। প্রায় $৫০০ মিলিয়ন এই $৩.৮ বিলিয়ন। এখন যুক্তরাষ্ট্র এতদিন ইসরায়েলকে এই অর্থ দিত মধ্যপ্রাচ্যে অন্যতম শক্তিশালী একটি ফ্রন্টলাইন হিসাবে ব্যবহার করার জন্য। তবে ইরানের সঙ্গে রিসেন্টলি যুদ্ধ ইসরায়েলের ক্যাপাবিলিটি এবং তাদের যে কৌশলগত গুরুত্ব রয়েছে মধ্যপ্রাচ্যে, তা নিয়ে গভীরভাবে প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্র এখন চিন্তা করছে যে প্রতি বছর এই $৩.৮ বিলিয়ন ইসরায়েলকে দিয়ে তাদের লাভ হচ্ছে না। ইসরায়েল মূলত এখন অনেকটাই দুর্বল কাঠামোর উপর দাঁড়িয়ে গেছে। সুতরাং এই অর্থ দেওয়াটাই ইসরায়েলকে নিজেদের জন্য অনেকটা লসের মতো। আর এর জন্যই যুক্তরাষ্ট্রের নাগরিকদের ট্যাক্সের অর্থ এখন যুক্তরাষ্ট্রকে আর দিতে চাচ্ছে না ইউএস কংগ্রেসম্যানরা। এই বিষয়কে কেন্দ্র করে ডেমোক্রেট দলের ভেতরেই একটি আলাদা দ্বিপাক্ষিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছে। ইস্যুটিকে কেন্দ্র করে অত্যন্ত রুদ্ধদ্বার বৈঠক করেছে ডেমোক্রেটম্যানরা এবং সেখান থেকে বলা হয়েছে আগামী কয়েকদিন পর এই ইস্যুটিকে কেন্দ্র করে ভোটাভুটি হবে। বিবেচনা করেই এই ডেমোক্রেটম্যানরা হয় ইসরায়েলের পক্ষে, নয়তো ইসরায়েলের এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেবেন। এবং এই প্রস্তাব যদি পাশ হয়ে যায়, তাহলে অনুদানের ক্ষেত্রে ইসরায়েলের প্রতি বছর যে $৩.৮ বিলিয়ন দেওয়া হয় তা অনেকটাই হ্রাস হয়ে যাবে এবং বলা হয় যে অনেকটাই পুরোপুরিভাবে বন্ধ হওয়ার মতোই বন্ধ হয়ে যাবে। হয়তো ইসরায়েল এই ক্ষেত্রে $৫০০ মিলিয়ন বা কিছুটা পেতে পারে নতুন প্যাকেজের অধীনে, নয়তো পুরোপুরি সেই অর্থ পাবে না। দেখুন, ইসরায়েলের জন্য এটি অত্যন্ত বড় একটি ধাক্কা। বাৎসরিকভাবে $৩.৮ বিলিয়ন মোটেও ছোটোখাটো সামরিক অ্যামাউন্ট নয়। বাংলাদেশের মতো দেশের সামরিক যে বাজেট রয়েছে সেটাও $৪ বিলিয়ন কাছাকাছি। মানে বলতে পারেন বাংলাদেশের যে সামরিক বাজেট রয়েছে তার পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্র থেকে শুধুমাত্র অনুদান হিসাবেই ইসরায়েল প্রতি বছর পেত, যেটা যে কোনো ধরনের আধুনিক সমরাস্ত্র এবং তার শক্তি বৃদ্ধি করতে অন্যতম বড় সহায়ক হিসেবে কাজ করত। যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়া এই দেশগুলো নিয়ে যেমন তৈরি হয়েছিল কোয়াড চীনকে আটকানোর জন্য, ঠিক একইভাবে কিন্তু এই জায়গায় ভারত, ইসরায়েল, সাইপ্রাস এবং গ্রিস এই দেশগুলো একটি সামরিক জোট তৈরি করতে চেয়েছিল সরাসরি তুরস্কের বিরুদ্ধে, যেটি অনেকটাই কিন্তু বর্তমানে অ্যাক্টিভ। দেখুন, সাইপ্রাস ইস্যুকে কেন্দ্র করে এই জায়গায় তুরস্কের তীব্র আপত্তির একটি ভৌগোলিক ওই জায়গায় দ্বন্দ্ব রয়েছে গ্রিসের সঙ্গে সীমান্ত অঞ্চল নিয়ে, যেখানে এই ইসরায়েল সরাসরি বিভিন্ন প্রত্যক্ষ সহযোগিতায় এবং সামরিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কের একটা বৈরিতা ছিল। তবে ইসরায়েলে আক্রমণ করা বা সামরিক পদক্ষেপের বিষয়গুলো কতটা জটিল হতে পারে, বা ইসরায়েল আসলে কতটুকু শক্তিশালী, কতটুকু প্রতিরোধ গড়ে তুলতে পারবে, বিষয়গুলো নিয়ে প্রশ্ন ছিল। তবে ইরানের হামলা এবং বর্তমান যুদ্ধক্ষেত্রের বাস্তবতা তুরস্ককে যেন চোখের সামনে ব্লু প্রিন্ট দিয়ে দিয়েছে যে হামলা কি করে করতে হয়, কি করে সফল হতে হবে। ইস্যুটিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছিলেন যে ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক। তিনি যদি টেলিফোন করে এই জায়গায় অনুরোধ না করতেন, তাহলে হয়তো তুরস্ক সরাসরি যুদ্ধে নেমে যেত। ইস্যুটিকে কেন্দ্র করে অবশেষে মুখ খুলেছেন নেতানিয়াহু। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 একটি সাক্ষাৎকারে যখন প্রশ্ন করা হয় যে তুরস্কের আক্রমণাত্মক
বক্তব্য ইসরায়েলকে কেন্দ্র করে। বিষয়টিকে কেন্দ্র করে নেতানিয়াহু বা ইসরায়েল উদ্বিগ্ন কিনা? জবাবে নেতানিয়াহু তার বক্তব্যে বলেন, ইসরায়েলকে ধ্বংস করার ইচ্ছা এবং জেরুজালেমে আবারও শাসন কায়েম করার নিয়ে এরদোগান যা বলেছেন, আমার মনে হয় তিনি ভুলে গেছেন 400 বছরের অটোমান শাসনের অবসান ঘটেছে। আজ এখানে ইসরায়েল নামের একটি শক্তিশালী রাষ্ট্র আছে, এখানে ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF আছে, ইসরায়েলের একটি সরকারও আছে, আর তার জন্য শান্ত হওয়াই বুদ্ধিমানের কাজ। কাউকে নিজেদের অস্তিত্ব এবং নিরাপত্তার জন্য হুমকি হতে দেওয়া হবে না। উল্লেখ করে নেতানিয়াহু তার বক্তব্যে দাবি করেন, আমরা কি করতে সক্ষম তা আমরা প্রমাণ করেছি আমি মনে করি। দেখুন, যদিও নেতানিয়াহু তার বক্তব্যে এই তুরস্ককে কেন্দ্র করে উদ্বেগের বিষয়গুলো অনেকটা পাশ কাটিয়ে গেছেন, তবে সামরিক বিশেষজ্ঞ এবং বাস্তবতা বলছে ইসরায়েলের জন্য পরিস্থিতি অত্যন্ত উদ্বিগ্ন পর্যায়ে, এবং সেটি সরাসরি গ্রিসকে যুক্ত করে পশ্চিমা ফ্রান্সের মতো দেশের সহযোগিতা সরাসরি তুরস্ককে পরিস্থিতি আরো পাল্টে দিচ্ছে। দেখুন, তুরস্ক সামরিক দিক থেকে অলরেডি অত্যন্ত শক্তিশালী এবং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ। বিভিন্ন প্রযুক্তিগত আবিষ্কার দেশটিকে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, ইউরোপেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দাঁড় করিয়েছে। বর্তমানে ন্যাটোর পদাতিক বাহিনীতে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি, এবং তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিসাইলগুলো একের পর এক চমক দিচ্ছে। ঠিক এমতো অবস্থায় ফ্রান্সের মতো প্রযুক্তিগত একেবারে নেতৃত্ব স্থানীয় দেশ, বিশেষ করে যাদের ইসরায়েলের প্রভাব বলের অধীনে এবং গ্রিসের প্রভাব বলের অধীনে ধরা হয়, সেই ফ্রান্সের মতো দেশও তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তা তুরস্কের সঙ্গে যৌথভাবে কম্বাইন্ড করতে বা একে অন্যকে শেয়ার করার ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি করেছে। যেমন তুরস্ক তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোমের সঙ্গে ইউরোপীয় প্রযুক্তি যে SAM-T রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য একভূতকরণ নিয়ে বর্তমানে আঙ্কারা এবং প্যারিসের মধ্যে চলমান আলোচনা গ্রিস এবং ইসরায়েলের জন্য রাজনৈতিক এবং প্রতিরক্ষাভাবে তীব্র শোরগোল ফেলে দিয়েছে। ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এই দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতি পাওয়া একে নিজেদের নিরাপত্তার জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচনা করছে গ্রিস এবং এই জায়গায় ইসরায়েল। এবং গ্রিসের সংবাদ মাধ্যম ফ্রান্স এবং তুরস্কের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রযুক্তি একে অন্যের সঙ্গে বিনিময়ের বিষয়টি একটি কৌশলগত বিশ্বাসঘাতকতা হিসাবে বিবেচনা করছে। বিশেষ করে ফ্রান্স যখন তাদের এই আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তি সরাসরি তুরস্ককে প্রযুক্তি সহকারে একেবারে টেকনোলজি সহকারে হস্তান্তর করতে যাচ্ছে, কারণ এটি যদি তুরস্কের হাতে পায়, তুরস্ক তাদের স্টিল ডোম আরও শক্তিশালী এবং বর্তমান পৃথিবীর একেবারে উচ্চ স্তরের লেভেলের একেবারে প্রথম সারির যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার একেবারে সমকক্ষ হয়ে যাবে, যেটি গ্রিসের জন্য অত্যন্ত বড় চ্যালেঞ্জ, এবং সেটি সরাসরি ইসরায়েলের জন্যও চ্যালেঞ্জ, কারণ গ্রিস এই ফ্রান্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক ভিত্তিতে সুসজ্জিত, এবং বলা হয় ফ্রান্সের এই যে টেকনোলজি রয়েছে রাফায়েল গ্রুপের অধীন দিয়েই ইসরায়েলের বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোও সুসজ্জিত। সুতরাং সেটি সরাসরি তুরস্কের হাতে যাওয়া মানে ওই অঞ্চলের প্রযুক্তিগতভাবে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধু শক্তিশালী হওয়াই নয়, ইসরায়েল এবং গ্রিসের মতো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোপন তথ্য সরাসরি তুরস্কের হাতে পৌঁছে যাওয়া। দেখুন, ফ্রান্সের মতো দেশ তুরস্ককে এমনিতেই এই প্রযুক্তি দেওয়ার কথা বলছে না। নিশ্চিতভাবে ফ্রান্স এবং তুরস্কের কৌশলগতভাবে বড় কোনো সমঝোতা হয়েছে, আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে ইসরায়েল এবং গ্রিস প্রচণ্ডভাবে উদ্বিগ্ন। দেখার বিষয়ে চূড়ান্তভাবে এই ইস্যুগুলো কোথায় গিয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফিজ।